সময় যেন ডানা মেলে উঠছে। ফালাকের প্রেগনেন্সির এখন 6 মাস চলছে। বাড়ির বড় বউয়ের কোল আলো করে নতুন অতিথি আসছে। এই খুশিতে সবাই যেন পাগল প্রায়। আয়ান আর ঈশানের আরেক কাণ্ড। দুজনে প্রতিদিন নতুন নতুন ছোট ছোট জামা কাপড় আর খেলনা কিনে নিয়ে আসে। ফালাকের রুমের এক কোণে একটা আলমারিতে শুধু অনাগত বাচ্চাদের জিনিসপত্রেই ভরে আছে। ভাবি, দেখো এটা কেমন। আমার বিশ্বাস আমার ভাতিজা এটা পরলে একদম হিরো লাগবে। ঈশান পাশ থেকে বলে, আরে রাগ তোর নীল, আমার মনে হচ্ছে ভাতিজি হবে। এই দেখো ভাবি, পিঙ্ক কালারের ফ্রিল দেওয়া জামাটা কত কিউট। আমি তো কাল আরও 2টো ড্রেস অর্ডার করেছি। ফালাকতের পাগলামি দেখে চাচ্চু হওয়ার খুশি। ফারদিন ওর কাজই হলো প্রতিদিন নতুন নতুন নামের লিস্ট আনা। আর মীরার তো পাগলামি আছেই। 6 মাস পার হতেই ফালাকের শারীরিক অবস্থা কিছুটা পরিবর্তনের দিকে মোড় নিল। সাধারণত প্রেগনেন্সিতে পেট যতটা বড় হয়, ফালাকের ক্ষেত্রে তার চেয়েও বেশি বড় আর ভারী মনে হচ্ছে। ফালাকের চলাফেরা করতে এখন বেশ কষ্ট হয়। একটু হাঁটলেই ও হাঁপিয়ে ওঠে। সাত বিষয়টা লক্ষ্য করে আর দেরি করল না। হসপিটালের কেবিনে ফালাককে আলট্রাসোনোগ্রাফির জন্য পাঠানো হলো। সাত বাইরে অস্থির হয়ে পায়চারি করছে। ওর মনের ভেতরে এক অদ্ভুত উৎকণ্ঠা। ফালাক ঠিক আছে তো? বাচ্চাটা সুস্থ তো? কিছুক্ষণ পর ডক্টর কেবিন থেকে বেরিয়ে এসে সাদকে নিজের চেম্বারে ডাকলেন। আসুন মিস্টার মির্জা। সাদ কুচকানো কপালে ডক্টরের সামনে বসল। ডক্টর, ফালাক ঠিক আছে তো? ওর পেটটা স্বাভাবিকের চেয়ে বেশি বড় দেখাচ্ছে। ও খুব ক্লান্ত হয়ে পড়ে। কোনো সমস্যা নেই তো? আনন্দের খবর হলো ফালাকের গর্ভে একটি নয়, 2টি টুইন বাচ্চা বড় হচ্ছে। সেই কারণেই পেটটা বেশি বড় আর কষ্টটাও ওর একটু বেশি হচ্ছে। সাত এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। টুইন শব্দটা ওর কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। একসাথে 2টো প্রাণের আগমন, এই প্রাপ্তিও কল্পনাই করেনি। টুইন? জি। তবে এখন থেকে ফালাককে দ্বিগুণ সাবধানে রাখতে হবে। ওর ডায়েট, ওর বিশ্রাম, সব কিছুর উপরে কড়া নজর দিতে হবে। ও এখন একাই 3জনের শরীর বইছে। সাত কেবিন থেকে বের হয়ে সোজা ফালাকের কাছে গেল। ফালাক তখনও বেডে শুয়ে আছে, মুখে চিন্তার রেখা। সাত ফালাকের 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে পরম আবেশে কপালে একটা দীর্ঘ চুমু খেল। ডক্টর কি বলল? কোনো সমস্যা? সাত ফালাকের পেটে হাত রেখে খুব নিচু স্বরে বলল, আমরা টুইন বেবি পেতে যাচ্ছি। ফালাকের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। পরক্ষণেই ওর ঠোঁটের কোণে ফুটে উঠল এক স্বর্গীয় হাসি। দুজনে মিলে অনাগত 2 প্রাণের স্পন্দন অনুভব করতে লাগলো। ফালাকের মনে হলো ওর জীবনে সব না পাওয়া আজ আল্লাহ একসাথে ফিরিয়ে দিচ্ছেন। ডক্টরের চেম্বারের ভেতরের আনন্দঘন পরিবেশটা মুহূর্তেই যেন হিমশীতল হয়ে গেল। ফালাকের যমজ সন্তান হওয়ার খুশিতে সাদের মুখে যে হাসিটা ফুটেছিল, ডক্টরের পরবর্তী কথায় তা পাথরের মতো জমাট বেঁধে গেল। ডক্টর ফাইলটা বন্ধ করে অত্যন্ত গম্ভীর মুখে সাদের দিকে তাকালেন। মিস্টার মির্জা, আমি দুঃখিত। এই খুশির খবরের সাথে আপনাকে একটা কঠিন সত্যের মুখোমুখি করতে হচ্ছে। ফালাকের রিপোর্টগুলো খুব একটা সুবিধার নয়। সাদের হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। কি বলতে চাচ্ছেন ডক্টর? পরিষ্কার করে বলুন। ফালাকের ইন্টারনাল কিছু কমপ্লিকেশন আছে। টুইন প্রেগনেন্সি এমনিতেই ঝুঁকিপূর্ণ। আর ওর শারীরিক গঠন এবং কিছু ইন্টারনাল ব্লিডিংয়ের হিস্ট্রি বলছে ডেলিভারির সময় বড় ধরনের রিস্ক হতে পারে। সত্যি বলতে বাচ্চা দুটোর চেয়ে ফালাকের জীবন বেশি ঝুঁকির মুখে। ডেলিভারির সময় ওর বেঁচে থাকার সম্ভাবনা, সার্ভাইভাল চান্স খুব কম। সাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। টেবিলের উপরে শক্ত করে মুষ্টিবদ্ধ হাত রাখল। চোয়াল শক্ত হয়ে উঠল। কোনোভাবেই ফালাকের কিচ্ছু হতে দেওয়া যাবে না ডক্টর। আপনি কত টাকা চান? কোন হসপিটাল? কোন দেশের ডক্টর? আমি পৃথিবীর সব সম্পদ উজাড় করে দেবো, শুধু আমার ফালাককে আমার সুস্থ চাই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব মিস্টার সাদ, কিন্তু পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যেতে পারে। তবে একটা কথা মাথায় রাখবেন, ফালাক যেন এই কমপ্লিকেশনের কথা কোনোভাবেই জানতে না পারে। ওর মেন্টাল স্ট্রেস বাড়লে পরিস্থিতি আরও দ্রুত খারাপ হবে। ওর সামনে আপনাকে স্বাভাবিক থাকতে হবে। সাত পাথরের মতো বসে রইল। কেবিনে ফিরে দেখল ফালাক নিজের পেটে হাত বুলিয়ে হাসছে।
অনাগত সন্তানদের নিয়ে কত স্বপ্ন দেখছে। সাদ ফালাকের পাশে এসে বসল। ফালাক সাদের হাতটা ধরে বলল, আপনি খুশি তো? আমাদের দুজন সন্তান একসাথে আসছে। সাদ ফালাককে জড়িয়ে ধরে বুকের ভেতরে তখন হাহাকার চলছে। সাদ ফালাকের মাথায় নিজের থুতনি ঠেকিয়ে চোখ বন্ধ করল। বাইরে যতই হাসি খুশি থাকুক না কেন, সাদের ভেতরে এখন এক ভয়াবহ যুদ্ধের শুরু হলো। যে যুদ্ধে ওর একমাত্র প্রতিপক্ষ হলো নিয়তি। হাসপাতাল থেকে ফেরার পথে সাদ একটা কথাও বলল না। গাড়ির জানালার বাইরে তাকিয়ে যেন অন্য কোনো জগতে হারিয়ে গিয়েছিল। ফালাক বারবার জিজ্ঞেস করছিল কি হয়েছে, কিন্তু সাদ শুধু ফালাকের হাতটা শক্ত করে ধরে থেকেছে, যেন ছেড়ে দিলেই ফালাক কোথাও হারিয়ে যাবে। বাড়িতে পা রাখতেই যেন খুশির বন্যা বয়ে গেল। ফালাকের যমজ বাচ্চা হতে যাচ্ছে। বাড়ির সবার আনন্দ তখন বাদ মানল না। সাদের বাবা খুশিতে সবাইকে মিষ্টি খাওয়ানোর হুকুম দিলেন। সাদ এবার এই উল্লাসের মাঝে শুধু একটা ম্লান হাসি দিল। কেউ জানল না সেই হাসির আড়ালে ওর কলিজাটা কতটা রক্তাক্ত হচ্ছে। যখনই সাদ ফালাকের দিকে তাকাচ্ছে, ডাক্তারের সেই ভয়াবহ কথাগুলো কানে বাজছে, সার্ভাইভাল চান্স খুব কম। সাদ কাউকে কিছু বলল না। পরের দিন সকাল থেকেই সাদ কেমন যেন জেদ ধরে বসল। সাপ জানিয়ে দিল ফালাককে আর এক মুহূর্তের জন্য এখানে রাখা যাবে না। ও ফালাককে নিয়ে সরাসরি লন্ডন যাবে। ডেলিভারির যাবতীয় ব্যবস্থা ওখানেই হবে। সাদের এই হুট করে নেওয়া সিদ্ধান্তে বাড়ির সবাই অবাক। সাদের বাবা আর চাচারা যখন বোঝাতে এলো, সাদ ড্রয়িং রুমে দাঁড়িয়ে খুব শান্ত গলায় বলল, আমি কোনো রিস্ক নিতে চাই না। এখানকার মেডিকেল ফ্যাসিলিটির উপরে আমার ভরসা কম। লন্ডনের হসপিটালের সাথে আমি কথা বলেছি, তারা টুইন প্রেগনেন্সি স্পেশালিস্ট। আমি চাই ফালাক সেরা ট্রিটমেন্ট পাক। সাদের মা কিছুটা চিন্তিত হয়ে বললেন, কিন্তু সাদ, এই অবস্থায় ফালাককে নিয়ে অত লম্বা জার্নি করা কি ঠিক হবে? ও তো এমনিতেই খুব দুর্বল। ফালাক দাঁড়িয়ে সবটা শুনছিল। ওর মনটা কু গাইতে লাগলো। সাদ কেন হঠাৎ এমন করছে? ধীর পায়ে সাদের কাছে গিয়ে দাঁড়ালো। আপনি কেন এত জিদ করছেন? আমি তো এখানে ভালোই আছি। বাড়ির সবার মাঝে থাকতে আমার খুব ভালো লাগে। সাদ ফালাকের দিকে তাকাতেই ওর হৃদয়ে মোচড় দিয়ে উঠল। প্রাইভেট জেটের ব্যবস্থা করেছি, সেখানে সব ধরনের মেডিকেল সাপোর্ট থাকবে, সাথে ডাক্তার আর নার্সও যাবে। তুমি শুধু আমার উপরে ভরসা রাখো। সাদের চোখের অস্থিরতা আর জেদ দেখে ফালাক আর না বলতে পারল না। বুঝল সাদের এই জেদের পেছনে কোনো বড় কারণ আছে, যা সে বলতে চাচ্ছে না। সাদের চোখে একটা অজানা আতঙ্ক ফালাক স্পষ্ট দেখতে পেল। পুরো বাড়িতে এই মুহূর্তেই বিষণ্ণতা নেমে এলো। সবাই যেখানে বাচ্চাদের আগমনের জন্য ঘর সাজাচ্ছিল, সেখানে এখন বিদায়ের প্রস্তুতি শুরু হলো। সাদ কাউকে বুঝতে দিল না। সাদের নিজস্ব ম্যানর হাউসের সামনে দাঁড়ালো গাড়ি, দ্য হেভেন। ফালাকের চোখ বিস্ময়ে চরক গাছ। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই ম্যানর হাউসের সামনেটা লাল ইটের তৈরি, যার ওপর দিয়ে লতানো সবুজ আইভি গাছগুলো উপরের দিকে উঠে গেছে। বাড়ির সামনের মাইলের পর মাইল বিস্তৃত মখমলের মতো সবুজ ঘাসের লন। সাদ ফালাককে অতি সাবধানে গাড়ি থেকে নামিয়ে ভেতরে নিয়ে এলো। ভেতরে পা রাখতেই ফালাক অনুভব করলো এক রাজকীয় উষ্ণতা। বড় হলরুমে ঢুকতেই চোখে পড়ে বিশাল এক ঝাড়বাতি, যা থেকে সোনালি আভা ছড়িয়ে পড়ছে। নিচতলার মেঝেটা সাদা কালো মার্বেলের, যা আয়নার মতো চকচক করছে। উপরতলায় ওঠানোর জন্য ঘোরানো সিঁড়িটা রয়েছে, তার রেলিংগুলো উপর হাতে খোদাই করা নকশা। প্রতিটি ধাপে মখমলের লাল কার্পেট বিছানো, দেয়াল জুড়ে বড় বড় অয়েল পেন্টিং। সাদ ফালাককে নিয়ে গেল বেডরুমে। রুমটা বিশাল, চার কোনায় খুঁটি দেওয়া বিশাল এক বিছানা, 4 পোস্টার বেড, যাতে ধপ ধপে সাদা রেশমি চাদর আর তুলতুলে ডজনখানিক কুশন রাখা। রুমের একদিকে বিশাল ফ্রেঞ্চ উইন্ডো, যেখান থেকে লন্ডনের বিকেলের আকাশ আর দূরের গাছপালার সারি দেখা যায়। জানালার পাশেই রাখা দুটি আরামদায়ক ভেলভেট সোফা আর একটা ছোট্ট ফায়ারপ্লেস, যেখানে পাইন কাঠ পড়ছে ঘরটাকে উষ্ণ রাখার জন্য। রুমের ভেতরটা এখন পাইন কাঠের পোড়া মিষ্টি গন্ধ আর রুম ফ্রেশনারের হালকা ঘ্রাণে আচ্ছন্ন হয়ে আছে।
সাদ নার্স রেখেছে, তাড়াতাড়ি এখানেই ফালাককে টেক কেয়ার করবে। ম্যানার হাউসে ফালাকের দিনগুলো কাটছে এক অদ্ভুত মায়াবী কেরাটুপে। বাইরের আবহাওয়াটা বেশ ঠান্ডা, মেঘলা আকাশ আর ঝিরঝিরে বৃষ্টি, লন্ডনের চিরচেনা রূপ। কিন্তু ঘরের ভেতরে সাদের কড়া নজরদারিতে ফালাকের জীবনটা যেন এক পুতুলের মতো হয়ে উঠেছে। সাদ এখন বেশিরভাগ কাজ বাড়ি থেকেই সামলায়। ফালাকের শরীরটা এখন বেশ ভারী। এই সময়টাতে সাদ ওর ছায়া হয়ে আছে। সেদিন বিকেলবেলা ফালাক আয়নার সামনে বসে নিজের চুলের সাথে যুদ্ধ করছিল। গোসলের পর চুলগুলো শুকিয়ে এমন জট পাকিয়ে গেছে যে চিরুনি কিছুতেই কাজ করছে না। বারবার চেষ্টা করে ফালাক ক্লান্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলল। আয়নায় দেখল সাদ দরজায় দাঁড়িয়ে ওর এই অসহায় অবস্থা দেখছে। সাদ ধীর পায়ে এগিয়ে এলো, ফালাকের হাত থেকে চিরুনিটা কেড়ে নিয়ে ওকে আলতো করে বিছানায় বসিয়ে দিল। সাদ কোনো কথা না বলে ফালাকের পেছন দিকে বসল, আঙুল দিয়ে চুলের জটগুলো ছাড়াতে লাগলো। সাদের মতো যে কিনা রাগী বদমেজাজি সব সময় মারামারি করত, সে আজ বড্ড মনোযোগ দিয়ে ফালাকের চুল ছাড়াচ্ছে। কিছুক্ষণ পর সাদ চুলগুলো 3 ভাগে ভাগ করে বেনুনি করতে শুরু করলো। কিন্তু বেনি করতে গিয়ে সাদের অবস্থা নাজেহাল, কোনোটা ঢিলে হয়ে যাচ্ছে, আবার কোনোটা বেশি টাইট। সাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে, যেন বড় প্রজেক্টের কাজ করছে ও। অবশেষে বেনি যখন শেষ হলো, আমি স্যুপ নিয়ে আসছি, একদম নড়বে না এখান থেকে। সাদ ঘর থেকে বেরিয়ে যেতেই ফালাক সেই আঁকা বাঁকা বেনিটা হাতে নিয়ে হাসতে লাগলো। রান্নাঘর থেকে গরম স্যুপের বাটিটা হাতে নিয়ে সাদ রুমে ফিরল। ফালাক আধশোয়া হয়ে জানালার দিকে তাকিয়ে বৃষ্টির ঝরে পড়া দেখছিল। সাদ ধীর পায়ে এগিয়ে এসে বেডসাইড টেবিলে বাটিটা রাখল। ধোয়া ওঠা চিকেন স্যুপের ঘ্রাণে ফালাকের ক্ষুধা যেন একটু চনমন করে উঠল। সাদ নিজে একটা ছোট টেবিলে ফালাককে সামনে টেনে নিল। চামচ দিয়ে স্যুপটা নেড়ে আলতো করে ফু দিয়ে ঠান্ডা করতে লাগলো। ফালাক অপলক দৃষ্টিতে সাদের দিকে তাকিয়ে রইল। মানুষটা কি নিপুণভাবে সবটা করছে। সাদ 1 চামচ স্যুপ ফালাকের ঠোঁটের কাছে ধরল। নাও। ফালাক 1 চুমুক খেয়েই মুখটা একটু কুঁচকালো। একটু নুন কম হয়েছে মনে হয়। সাদ একবার ফালাকের চোখের দিকে তাকিয়ে নিজেই 1 চামচ টেস্ট করল। তারপরে গম্ভীর মুখে বলল, ডক্টর নুন খেতে বারণ করেছে। ডক্টর নুন কম খেতে বলেছে। ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হবে তো। সাদ আবার এক এক করে চামচটা ফালাকের মুখে দিতে লাগলো। ফালাক ছোট্ট বাচ্চার মতো বাধ্য হয়েই খেয়ে যাচ্ছে। মাঝে মধ্যে সাদের হাতের ছোঁয়া ও ঠোঁটে লাগছে, আর ফালাকের হৃৎপিণ্ডটা যেন প্রতিবারই নতুন করে সাদের প্রেমে পড়ছে। খাওয়ানো শেষ হলে সাদ একটা টিস্যু দিয়ে খুব যত্নে ফালাকের ঠোঁটের কোণ মুছে দিল। ফালাক আলতো করে সাদের হাতটা ধরল। আপনি কি কোনো কারণে ভয় পাচ্ছেন? আপনি তো আগে এমন ছিলেন না। আপনার এই অতিরিক্ত যত্ন আমাকে মাঝে মাঝে একটু ভয় পাইয়ে দেয়। সাদ থমকে গেল। ওর চোখের মণিতে এক মুহূর্তের জন্য সেই লুকানো আতঙ্কটা খেলে গেল, যা লন্ডনের এই বাড়িতে আসার পর থেকে আড়াল করে রেখেছে। তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে একটা ম্লান হাসি দিল। সাদ ড্রয়ার থেকে ফালাকের আয়রন আর ক্যালসিয়ামের ওষুধগুলো বার করল। ফালাক জানে না সাদের প্রতিটি সতর্ক পদক্ষেপের পেছনে রয়েছে ওকে হারানোর এক তীব্র হাহাকার। ওষুধ খাইয়ে দিয়ে সাদ ফালাকের গায়ের উপরে কম্বলটা ভালো করে টেনে দিল। ফালাক যখন চোখের পাতা বন্ধ করল, সাদ তখনও ওর শিয়রে বসে রইল। এই মেয়েটাকে ছাড়া আমি থাকতে পারবো না। রাতের নিস্তব্ধতা চিরে ফালাকের গগন বিতারী চিৎকার দেয়ালগুলোতে আছড়ে পড়ল। সাদের পৃথিবীটা যেন মুহূর্তেই তুলে উঠল। লিভার পেইনের তীব্র যন্ত্রণায় ফালাক বিছানায় ছটফট করছে। কপালে বিন্দু বিন্দু ঘাম, আর মুখটা নীল হয়ে আসছে। সাদ দিশেহারা হয়ে নার্সদের ডাকল। তারা ফালাকের অবস্থা দেখেই আঁতকে উঠে বলল, স্যার, দেরি করা যাবে না, লিভার ফাংশন ফেল করছে, দ্রুত হসপিটালে নিতে হবে। অপারেশন থিয়েটারে বাইরে সাদ দরজায় কপাল ঠেকিয়ে দাঁড়িয়েছিল। একটু পরে ডক্টর রক্ত ভিজা গ্লাভস হাতে বেরিয়ে এলেন। তার গম্ভীর আর করুণ মুখের ছবি দেখেই সাদের বুকটা কেঁপে উঠল। আই এম সরি মিস্টার মির্জা,
উই আর ট্রাইং আওয়ার বেস্ট, কিন্তু আপনার ওয়াইফের অবস্থা খুবই সংকটাপন্ন। আমরা হয়তো শুধু বাচ্চাদের বাঁচাতে পারবো, কিন্তু আপনার স্ত্রীকে বাঁচানো প্রায় অসম্ভব। আপনি শেষবারের মতো চাইলে ওকে দেখতে পারেন। ডক্টরের এই কথাগুলো সাদের কানে গরম সীসার মতো ঢুকলো। সাদ আর কিচ্ছু শুনতে পেল না। ফালাক তখন এক অজানা পথে পা বাড়াচ্ছে। সাদ টলমল পায়ে ওখান থেকে বেরিয়ে এলো। ফালাককে একা যেতে দেবে না। সাদ হাতে কলম ধরল। আয়ানের উদ্দেশ্যে ওর শেষ চিঠি। প্রিয় আয়ান, তুই যখন এই চিঠিটা পাবি তখন হয়তো এই শহরে আমাদের এক নতুন ভোরের সূর্য উঠবে, কিন্তু আমার আর ফালাকের জন্য সব সূর্য চিরদিনের জন্য ডুবে গেছে। আয়ান, তুই তো জানিস আমার এই জীবনটা আগে কেমন ছিল, পাথরের মতো শক্ত, নিরস আর একা। ফালাক যখন আমার জীবনে প্রথম এলো, আমি ওকে দুই চোখে দেখতে পারতাম না। ওকে তাচ্ছিল্য করেছি, অবহেলা করেছি, কিন্তু ওই মেয়েটা তার সরলতা আর মায়া দিয়ে আমার এই বিষাক্ত জীবনটাকে আমূল বদলে দিল। ও আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল, আমাকে ভালোবাসার মানে বুঝিয়েছিল। আজ অপারেশন থিয়েটারের দরজায় দাঁড়িয়ে ডক্টর যখন বলল ও আর থাকবে না, আমি বুঝলাম আমার পৃথিবীটাও ওর সাথে শেষ হয়ে গেছে। আয়ান, ফালাক বড় কোমল একটা মেয়ে। ও একা একা কোথাও যেতে খুব ভয় পায়। আমি কিভাবে একাকী ওকে পরপারের দীর্ঘ রাস্তায় ছেড়ে দিই? ও যদি সেখানে গিয়ে আমার হাত খোঁজে, ও যদি আমাকে না পেয়ে কেঁদে ফেলে, আমি ওকে ছাড়া একা থাকতে পারবো না, ওকে একা ছাড়তে পারবো না। ও যেখানে যাচ্ছে আমি ওর হাতটা শক্ত করে ধরে ওখানেই যাচ্ছি। আমরা অন্য কোথাও এক হব আয়ান। আমার একটা শেষ অনুরোধ রাখবি? আমার অনাগত সন্তান দুটোকে তুই দেখিস, ওদের আগলে রাখিস, ওদের নিজের পরিচয়ে বড় করিস। ওদের বলিস ওদের মা ছিল এই পৃথিবীর শ্রেষ্ঠ এক মানবী। ভালো থাকিস ভাই। মির্জাবাড়ির দায়িত্ব আজ তোর কাঁধে দিয়ে গেলাম। ফালাক ডাক ছেড়ে, ওর খুব ভয় লাগছে, আমি যাচ্ছি। ইতি, তোর বড় ভাইয়া সাদ মির্জা। সাদের শরীরের প্রতিটি কোষ যেন ভয়ে কুঁকড়ে যাচ্ছে। গায়ের উপর দিয়ে এক তীব্র বরফ শীতল স্রোত বয়ে গেল। দীর্ঘ নিঃশ্বাসগুলো এতটাই ভারী হয়ে উঠেছিল যে মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাবে। ঠিক তখনই একটা পরিচিত সুবাস নাকে ঠাকে। সাদ ধরফর করে উঠে বসল। কপাল বেয়ে অঝরে ঘাম ঝরছে। চোখ মেলে প্রথমেই দেখে ফালাকের। শিয়রে হেলান দিয়ে আছে সাদ, আর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে ফালাক। সাদ কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে ফালাকের মুখের দিকে তাকিয়ে রইল। ফালাকের শান্ত চেহারা, সব ঠিক আছে। সাদ কাঁপা কাঁপা হাত বাড়িয়ে ফালাকের নাকে নিঃশ্বাস পড়ছে কিনা দেখল। স্বাভাবিক, ও জীবিত আর সাদের পাশেই আছে। ওই যে চিঠিটা, ডাক্তারদের ওই রক্তমাখা গ্লাভস, আর ফালাককে হারিয়ে ফেলার সেই তীব্র হাহাকার, সবই কি তবে স্বপ্ন ছিল? সাদ বুঝতে পারল ফালাকের শিয়রে বসে কখন যে ঘুমিয়ে পড়েছিল। অবচেতন মনের আতঙ্কটাই ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে। সাদ খুব সন্তর্পণে ফালাককে বুকের কাছে টেনে নিল। ঘুমে থাকা ফালাক একটু নড়ে চড়ে সাদের বুকেই মুখ লুকালো। সাদের মনে হলো ও যেন হারানো কোনো স্বর্গ ফিরে পেয়েছে। স্বপ্নটা এতটাই বাস্তব ছিল যে সাদের চোখ থেকে দুপোটা নোনা জল গড়িয়ে ফালাকের চুলে পড়ল। ফালাকের কপালে দীর্ঘ এক চুমুক এলো। সাদের মা আর চাচি চলে এসেছে। আজ এই সময়ে থাকা দরকার। সাদ জানে মা আর চাচি আসাতে ফালাকের মানসিক শক্তি অনেক বাড়বে। ফালাকও এতদিন পর মায়ের হাতের ছোঁয়া পেয়ে যেন নতুন প্রাণ ফিরে পেল। দেখতে দেখতে ফালাকের গর্ভকালীন 9 মাস পূর্ণ হলো। এই কয়েকটা মাস সাদের জন্য ছিল এক অগ্নিদগ্ন পরীক্ষা। সেই ভয়ঙ্কর দুঃস্বপ্নের পর থেকে সাদ ফালাককে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করেনি। সাদের মা আর ছোট চাচিও যখন ফালাকের শারীরিক জটিলতার কথা শুনলেন, শুরুতে ভেঙে পড়লেও পরে তারা নিজেদেরকে সামলে ফালাকের সেবায় আত্মনিয়োগ করছে। সাদের দিন কাটত জায়নামাজে, আর রাত কাটত ফালাকের শিয়রে বসে অনাগত সন্তানদের আর ফালাকের আয়ু ভিক্ষা করে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত। ডেলিভারির দিন নির্ধারিত হলো। হসপিটালের করিডোরে আজ যেন এক থমথমে নিস্তব্ধতা। সাদের বাবাও 2 দিন আগে দেশ থেকে চলে এসেছেন।
অপারেশন থিয়েটারের দরজার সামনে সাত পায়চারি করছে। ওর কপাল বেয়ে ঘাম ঝরছে। অস্থিরতা দেখে মনে হচ্ছে নিজেই বুঝি জ্ঞান হারাবে। ডক্টরেরা ভিতরে যাওয়ার আগে বলে গেছেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। সাদের বাবা সাদের কাঁধে হাত রাখলেন। শান্ত হ সাদ, আল্লাহর উপরে ভরসা রাখ। কিন্তু সাদ কিচ্ছু শুনছে না। ওর কান শুধু অপারেশন থিয়েটারের ভেতর থেকে কোনো আওয়াজ পাওয়ার অপেক্ষায় আছে। সাদ এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারছে না। করিডরের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত পাগলের মতো পায়চারি করছে। এখন কোনো সান্ত্বনা চায় না, কোনো যুক্তি শুনতে চায় না। শুধু চায় ওটির ওই ভারী দরজাটা খুলে কেউ একজন এসে বলুক ফালাক সুস্থ আছে। সাদ দেয়ালের সাথে হেলান দিয়ে ধপ করে মেঝেতে বসে পড়ল। সাদের চোখের সামনে বারবার ফালাকের মায়াবী মুখটা ভেসে উঠছে। সাদ ওটির দরজার দিকে ছুটে গেল। কাচের ভেতর দিয়ে দেখার চেষ্টা করল। মনে হচ্ছে যদি নিজের প্রাণটা দিয়ে ফালাককে বাঁচিয়ে আনতে পারত তবে 1 সেকেন্ডও দেরি করতো না। মনে হলো ওর শরীরটা অবশ্যই আসছে। অস্থিরতার এমন এক চরম পর্যায়ে পৌঁছেছে যে সাদের চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। দেখলো ওর বাবা আর মা এদিকে এগিয়ে আসছেন। সাদ করিডরের মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়ল। মাথাটা নুয়ে পড়ল মেঝের দিকে। সাদের কাছে এখন প্রতিটি সেকেন্ড একটা যুগের মতো দীর্ঘ প্রতীক্ষার পর হঠাৎ নিস্তব্ধতা চিরে একটা কান্নার আওয়াজ ভেসে এলো। একটু পর ওটির দরজা খুলে নার্স বেরিয়ে এলেন। তার কোলে একটা ছোট্ট মোড়ানো তুলতুলে শিশু। অভিনন্দন মিস্টার মির্জা, আপনার পুত্র সন্তান হয়েছে। ইটস বেবি বয়। সাদ কাঁপা কাঁপা হাতে নীল রঙের তোয়ালেতে মোড়ানো বাবুটাকে কোলে নিল। নিজের রক্ত মাংসের প্রথম স্পর্শ। অদ্ভুত এক অনুভূতিতে সাদের চোখের কোণ ভিজে উঠল। বাচ্চার নরম গালে চুমু দিল। সাদের বাবা মা চাচি এগিয়ে এসে দেখতে লাগলেন নাতিকে। সাদের বাবা মা আর চাচি তখন খুশিতে আত্মহারা। তারা ঘিরে ধরলেন নতুন অতিথিকে। সাদের মা চোখের জল মুছতে মুছতে নাতির কপালে হাত রাখলেন। ঠিক তখনই নার্সের কণ্ঠস্বর ভেসে এলো, ইটস আ বেবি গার্ল। গোলাপি তোয়ালেতে মোড়ানো ফুটফুটে রাজকন্যাকে যখন সাদের হাতে অন্য হাতের উপরে দেওয়া হলো, সাদের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। এক পাশে ওর রাজপুত্র, অন্য পাশে ওর রাজকন্যা। যমজ 2 ভাই বোনকে যখন একসাথে বুকের কাছে আগলে ধরল, বাচ্চাদের কপালে পর্যায়ক্রমে ঠোঁট ছোঁয়ালো। সাদ আরেকবার মুখ তুলে ওর বাবা মায়ের দিকে তাকালো, যাদের চোখে আজ আনন্দের বন্যা। কিন্তু পরক্ষণেই ওর দৃষ্টি চলে গেল ওটির বন্ধ দরজার দিকে। নার্সকে জিজ্ঞেস করলো, ফালাক, আমার ওয়াইফ কেমন আছে? আপনার ওয়াইফ ভালো আছেন, তবে প্রচুর ব্লিডিং হয়েছে, তাই এখন ব্লাড দিতে হচ্ছে। আপনি যে ব্যবস্থা করে রেখেছিলেন সেই ব্লাড ব্যাগগুলো অলরেডি ট্রান্সফিউশন শুরু করেছে। ওনার সেন্স ফিরতে কিছুটা সময় লাগবে। আজ আল্লাহর অশেষ রহমতে ভয়ঙ্কর জটিলতা কাটিয়ে ফালাক ফিরে আসছে। সাদ মনে মনে বলল, আলহামদুলিল্লাহ। বাড়ির বড়দের মুখে এখন খুশির হাসি। সাদের বাবা নাতি নাতনি কোলে নিয়ে আজান দিচ্ছেন, আর সাদ শুধু ওটির দরজার দিকে তাকিয়ে আছে। কখনোই ট্রলিতে করে ওর ফালাক সুস্থভাবে বেরিয়ে আসবে। নার্স যখন এসে জানালো যে ফালাকের জ্ঞান ফিরেছে, এখন ভেতরে যেতে পারবে, সাদ দ্রুত কেবিনের ভেতরেই ঢুকে পড়ল। সাদা ধপধপে বিছানায় ফালাক শুয়ে আছে। খুব ধীর লয়ে চোখের পাতা মেলল। সাদ মাথার কাছে গিয়ে দাঁড়ালো। ফালাক ম্লান একটা হাসি দিল। সাদ কোনো কথা বলতে পারল না। ফালাকের পাশে বসে একটা হাত নিজের 2 হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। আমাদের বাচ্চারা। সাদ ফালাকের কপালে দীর্ঘ চুমু খেলো। চোখের এক ফোঁটা জল ফালাকের গালে গিয়ে পড়ল। ওরা একদম ঠিক আছে ফালাক, আমাদের একটা রাজপুত্র আর একটা রাজকন্যা হয়েছে। ফালাকের চোখে আনন্দের জল চিকচিক করে উঠল। অস্ফুট স্বরে বলল, আপনি কাঁদছেন কেন? আমি তো ঠিক আছি। সাদ ফালাকের হাতটা নিজের ঠোঁটের সাথে চেপে ধরে ফুপিয়ে উঠল। যে ভয় গত কয়েক মাস ধরে নিজের বুকে পাথর করে চেপে রেখেছিল, আজ তার জলের মতো বেরিয়ে আসছে। ফালাক অন্য হাতটা বাড়িয়ে সাদের চুলে বিলি কেটে দিতে লাগলো। সাদের মতো শক্ত মানুষ, মনের মানুষ আজ একদম ভেঙে পড়েছে।
ফালাক আর কিচ্ছু বলল না। থাক, কাঁদুক, কিছু কিছু অনুভূতি এইভাবেই প্রকাশ করুক। ঠিক তখনই সাদের মা আর চাচি দুই কোলে দুইটা বেবিকে নিয়ে কেবিনে ঢুকলেন। ফালাকের বুকের উপরে যখন ওর সন্তানদের রাখা হলো, তখন ফালাক যেন এক স্বর্গীয় সুখে ভরে উঠল। ওদের মুখ দেখে ওর সব কষ্ট এক নিমেষে মুছে গেল। সাদ একপাশে দাঁড়িয়ে ফালাক আর তার দুই সন্তানের দিকে তাকিয়ে আছে। তাদের সাদের পৃথিবী। কেবিনে এখন সাদ আর ফালাক আছে। ফালাক সাদের একটা হাত টেনে নিজের গালে রাখলো। ঠোঁটের কোণে ফুটে উঠেছে হাসি। আর সাদ আর ফালাকের কাছে পৃথিবীর সবচেয়ে উষ্ণ সুন্দর দিন। 10 দিন পর ফালাক আর বাচ্চাদের নিয়ে সাদ এখন বাড়িতে। একপাশে সাদের রাজপুত্র হাত পা ছুঁড়ে কাঁদছে। সাদ তখন খুব কায়দা করে তার রাজপুত্রের ডায়াপার চেঞ্জ করার চেষ্টা করছে। কপালে ভাঁজ, চরম মনোযোগ দিয়ে এই কাজটা করছে, যেন কোনো বড় বিজনেস ডিল সাইড করছে। আপনি উল্টো পড়িয়েছেন, ওই দিকটা সামনে হবে, ফালাক হাসতে হাসতে বলল। সাদ থমকে গিয়ে নিজের কাজের দিকে তাকালো। তারপরে একটা দীর্ঘশ্বাস ফেলে ফালাকের দিকে তাকালো। ফালাক হাসতে হাসতে সাদের হাত থেকে বাবুটাকে নিয়ে নিল। সাদের এই বাবা রূপটা ওর কাছে সবচেয়ে প্রিয় লাগছে। সাদ ফালাকের পাশে ধপ করে বসে পড়ল। ফালাক এক হাতে বাবুকে আগলে অন্য হাত দিয়ে সাদের গাল ছুঁয়ে দিল। আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন, সারা রাত আপনি ওদের সামলান, আমাকে ঘুমানোর সুযোগ দেন, অথচ আপনার নিজেরও তো বিশ্রাম দরকার। সাদ এবার ফালাকের হাতটা নিজের ঠোঁটে চেপে ধরে চুমু খেল। তুমি যে 9 মাস ধকল সহ্য করেছ, তার তুলনায় আমার এই কয়েক রাতের জাগা কিছুই না। ঠিক তখন সাদের রাজকন্যাও জেগে উঠে সরু গলায় কান্না শুরু করলো। সাদ চট করে ওকে কোলে তুলে নিয়ে রুমময় হাঁটতে লাগলো আর নিচু স্বরে গুনগুন করে গান গাইতে শুরু করলো। ফালাক অপলক দৃষ্টিতে ওর জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্যটা দেখতে লাগলো।